নিহাল নাজমুল যারা দেখতেছো একটা কাজ করো, মেসেঞ্জার গ্রুপটা একটা মেসেজ দাও যে ক্লাস শুরু হয়েছে। আর বলো যে সব কিছু ক্লিয়ার আছে কিনা, লেখা দেখা যাচ্ছে কিনা এবং কথা শোনা যাচ্ছে কিনা। এটা একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, নিহাল মেসেজ দিয়ে দিছে, থ্যাংক ইউ। আর হচ্ছে কমেন্ট করে বলো যে কথা শোনা যাচ্ছে কিনা এবং লেখা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, এটা একটু কমেন্টে জানাও। আমি হচ্ছে তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি। যদি কমেন্টে দেখি তোমাদের যে কথা শোনা যাচ্ছে এবং লেখা সব বোঝা যাচ্ছে, তাহলে হচ্ছে আমি শুরু করে দেবো ক্লাসটা। ওকে, নাজমুল বলছে অল ক্লিয়ার, ঠিক আছে। সো আমরা এখন ক্লাসটা শুরু করব। আজকে আমাদের 6 নাম্বার লেকচার। জি ভাইয়া, সব ঠিক আছে। আচ্ছা, ওকে, সো আমরা ক্লাসটা শুরু করি। তো আজকে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং যে কোর্সের সেকেন্ড উইক চলে এবং এই সেকেন্ড উইকে আমাদের আজকে হচ্ছে 6 নাম্বার লেকচার। 6 নাম্বার লেকচারে আমরা পড়বো হচ্ছে অন্তরীকরণ। অন্তরীকরণের 5টা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আমি নিয়ে রাখছি এখানে। 5টা কনসেপ্ট হইলো, এখানে অঙ্কগুলো কিন্তু অঙ্ক আরও বেশি আছে। মানে অন্তরীকরণ তো বেশ বড় চ্যাপ্টার। তবে এডমিশনের জন্য আসলে সব পড়া লাগে না, যেমন মূল নিয়মে অন্তরজ নির্ণয়, এইসব হাবিজাবি জিনিসপাতি কখনই আসবে না। তবে ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু বাইসে বাইসে পড়লে এতটাও বড় না আবার, হ্যাঁ। তো যাই হোক, আজকে আমরা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড বেশ কিছু প্রবলেম এখানে রাখছি, আমরা একটা একটা করে সলভ করা শুরু করি। তো ভর্তি পরীক্ষার জন্য কিন্তু এক্সপোনেনশিয়াল যে টার্মগুলো আছে, এক্সপোনেনশিয়াল টার্মগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ এগুলো একটু কঠিন, সচরাচর বেসিক ক্লিয়ার না থাকলে তোমার কিন্তু সলভ করা সম্ভব হয় না। সো অনেকে হচ্ছে ভেবাচেকে খাওয়া যায়, এই কারণে কিন্তু এক্সপোনেনশিয়াল ফর্মগুলা থেকে ভর্তি পরীক্ষায় প্রায় প্রচুর প্রশ্ন হয়। এটা মেডিকেল পরীক্ষা, সরি মেডিকেল না, ইঞ্জিনিয়ারিং পরীক্ষাতে হয়, ভার্সিটি ভর্তি পরীক্ষাতে হয়, হ্যাঁ। সো আজকে আমরা দেখব ইঞ্জিনিয়ারিংয়ে কীভাবে রিটেনে তোমার এক্সপোনেনশিয়াল ফর্ম থেকে কীভাবে প্রবলেম আসতে পারে। তো লিমিটের কিছু অঙ্ক নিছি আমি। লিমিটের অন্যান্য অঙ্কগুলো খুব সহজ, তোমরা এগুলো পারো। সো সহজগুলো নাই, মোটামুটি একটু কঠিন এবং পরীক্ষায় আসার মতো কনসেপ্ট একটা নিছি। সেটা হচ্ছে এরকম দুইটা সূত্র আছে, দেখবা যে লিমিট এক্স টেন্স টু জিরো, 1 + x⁴ যদি হয়, এটা ইজ ইকুয়াল টু হয় ই। এটা সূত্র হিসেবে মনে রাখবা। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, 1 + 1/x⁴ যদি হয়, এটার ভ্যালু হয় কি ই। তাহলে তোমাকে যদি কখনো এমন হয় যে লিমিটের অঙ্কগুলো দেওয়া, লিমিট এক্স টেন্স টু জিরো বা এক্স টেন্স টু ইনফিনিটি, তোমার ব্র্যাকেটের ভিতরে 1 + x সম্বলিত একটা রাশি দেওয়া এবং এটার পাওয়ারেও এক্স সম্বলিত একটা রাশি দেওয়া, সো তুমি তখন যে কাজটা করবা, তুমি চেষ্টা করবা আইদার এই ফর্মে নিয়ে আসার অথবা এই ফর্মে নিয়ে আসার। আনলে তুমি ই এর মাধ্যমে এটার একটা খুব ইজিলি আনসার পেয়ে যাবো। এটার বেলায়ও দেখো 1 + 1/x হিসাবে আছে, দ্বিতীয়টার মতো আছে। এটার উপরেও একটা পাওয়ার আছে x+8। সো এটার বেলায় কি করবা, একদম সেম কাজটা কিন্তু করবা। তো এখানে দুইটা প্রবলেম আমি নিছি, আমি দুইটাই করে দেখাবো না, আমি একটা করে দিব, আরেকটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। সো আমি প্রথমটা করি, দেখো। দুইটা আসলে একই রকম, এটা বুঝলে ওইটাও তুমি পারবা। আর রিটেনের জন্য কিন্তু শর্টকাট নাই, ভার্সিটির জন্য একটা শর্টকাট আছে, আমি এটা পরে বলে দিব না। ইঞ্জিনিয়ারিং এর জন্য, রিটেনের জন্য কিন্তু কোনো শর্টকাট নাই, হ্যাঁ। তো আমরা দেখি এটা কিভাবে সলভ করা যায়। তো যেটা করতে হবে, আমরা দেখা বুঝে গেছি যে 1 + x⁴ ফরম্যাটে এটাকে নিয়ে আসা যাবে। সো আনতে হলে আমরা যেটা করব, লিমিট এক্স টেন্স টু জিরো, এটাকে খেয়াল করে দেখো, আমরা কিন্তু চাইলে এইভাবে লিখতে পারি 1 + 7/x, তারপরে যেটা আছে এখানে দেখো এইভাবে লেখা যায় এটাকে 5x/x + 3/x। মানে উপরে যে জিনিসটা আছে এটাকে আমি জাস্ট ভাইঙ্গা লিখলাম 5x/x প্লাস হচ্ছে 3/x, এভাবে কিন্তু লেখা যায়। তো যদি এইভাবে লিখি, এর পরের লাইনে গিয়ে আমরা যেটা করতে পারবো, লিমিট এক্স টেন্স টু জিরো। এখন আমরা জানি পাওয়ারে যখন তোমার যোগ থাকে, এখান থেকে আসলে এটাকে গুণ আকারে লেখা যাবে। মানে সূচকের বেলায় যোগ থাকলে গুণ হয়, হ্যাঁ, এটা কিন্তু আমরা জানি। সো এটাকে আমরা এইভাবে লিখবো, দুইবার ভেঙে ভেঙে 1 + x 7x, এই যে এটা 5x/x, এটা এখানে লিখলাম 5x/x প্লাস লিমিট এক্স টেন্স টু জিরো, 1 + 7x⁴ এইভাবে লিখলাম, হ্যাঁ। মানে
এইখানে প্লাস না, এখানে গুণ, গুণ হিসাবে আমরা জানি সূচকের বেলায় কি হয়, সূচকের বেলায় তোমার যদি প্লাস থাকে এটাকে গুণ আকারে লেখা যায়। তো এটা প্লাসটাকে আমরা জাস্ট ভাঙা ভাঙা লিখছি এই পোর্শনটুকু নিয়ে একবার, আবার এটার উপরে তো এটাও আছে, তো এটাকেও একবার গুণ আছে। তো এদের মাঝখানে গুণ আছে মানে কি, দুইটাকে যখন একসাথে করে লিখবো আবার কি হয়ে যাবে, এই জিনিসটাই কিন্তু ফেরত পাবো। তো এটা আমরা লিখতে পারি, যদি লিখতে পারি। এখন দেখো এই জায়গাটুকুর মধ্যে আমরা কিন্তু লিমিট চাইলে বসাই দিতে পারবো। তো যদি আমরা লিমিট বসাই তাহলে দেখো কত পাই, 1+7 × 0 টু দি পাওয়ার 5, এটা হচ্ছে 5 × 0/0। তাহলে কি পাবো এখানে 1+0 টু দি পাওয়ার 0 মানে কি পাচ্ছি এখানে দেখো, এখানে আমরা যেটা পাচ্ছি আলটিমেটলি 1+0 টু দি পাওয়ার 0, যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার ভ্যালুটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তো এত বড় আমরা করব না, এই পর্যন্ত লিখলাম, ধরো এখানে লিমিট বসাইলাম। আর এদিকে কি করা যায় দেখি, এদিকে লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে কিন্তু তুমি এখন লিমিট বসাইতে পারবা না। কেন পারবা না, দেখো তুমি যদি এখানে বসাও এটা কিন্তু 0/0 ইনফিনিটি ফরম্যাটে চলে আসবে, নিচে এক্স আছে, তো এখানে যদি তুমি বসাই দাও 0, ইনফিনিটি হয়ে যাবে। তো এখন এখানে কি বসানো যাবে না, লিমিট বসানো যাবে না, একটু কাজ করে নিতে হবে। কি সেই কাজটা দেখো, 1+7x, আমরা এখানে যে জিনিসটা আছে এটাকে যদি এইভাবে লিখি 1/7x, তাহলে দেখো আমাদের ছিল কত 3/x, আমি 3/x এর জায়গায় লিখছি 1/7x, তাহলে নিশ্চয়ই আমি কিছু একটা বেশি লিখে ফেলছি, তাই না? তো কত বেশি লিখছি বলো তো, আমি কিন্তু 21, উপরে যদি গুণ আকারে 21 দিয়ে দিই তাহলে দেখো উপরে 21, এখানে যদি 21 আসতো, এই 7 দিয়ে 21কে কাটলে কিন্তু 3 হয়ে যেত, তাহলে 3/x চলে আসতো। তাহলে এই যে জিনিসটা এর উপরে যদি 21 দিয়ে দিই তাহলে কিন্তু আলটিমেটলি এইটাই লেখা হয়। হ্যাঁ, আর এটা 1/7x যদি লিখে ফেলি আমি তাহলে কিন্তু সুবিধা কি, সুবিধা এই ফর্মুলায় আমরা অ্যাপ্লাই করে ফেলতে পারবো। তাহলে দেখো এখানে যে জিনিসটা পাচ্ছি 1+0 টু দি পাওয়ার 0, মানে 1 টু দি পাওয়ার 0 মানে কি 1 হয়ে যাবে, এটা হয়ে যাবে 1। আর এখানে ভেতরে যে ব্র্যাকেটের ভেতরে যে জিনিসটা আছে এটার পাওয়ার হয়ে যাবে, এটার মান হয়ে যাবে ই। কিভাবে ই, এই যে আমরা এখান থেকে জানি যে লিমিট x টেন্স টু 0, 1+x টু দি পাওয়ার 1/x, তো এখানে 1+7x টু দি পাওয়ার 1/7x, তো এটার মান হয়ে যাবে ই টু দি পাওয়ার কত, 21। সো ফাইনালি আনসারটা হবে ই টু দি পাওয়ার 21, এটাই কিন্তু আনসার। তো এই অঙ্কটা যেভাবে করলাম, পরের অঙ্কটা ঠিক একই রকম, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা হোমওয়ার্কের সাথে করে দেখাবা। নতুন কয়েকজন জয়েন করছে, আমি লাস্টে আবার বলে দিব হোমওয়ার্ক কিভাবে জমা দিতে হয়। হ্যাঁ, তো হোপফুলি এই প্রবলেমটা তোমরা বুঝছো। আর রিটেনের জন্য কিন্তু এই যে কনসেপ্টটা এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, বুয়েট ভর্তি পরীক্ষা বা অন্যান্য ভর্তি পরীক্ষা যেসব জায়গায় হচ্ছে তোমার রিটেন আসে। হুম, তো আমরা 1 নাম্বার কনসেপ্টটা আমাদের পড়ে ফেললাম, এরপরে আমরা হচ্ছে আমাদের পরবর্তী কনসেপ্টে যাব। পরের কনসেপ্টেও আমি এখানে 2টা অঙ্ক নিয়ে রাখছি। সো মূলত 2টা আলাদা টাইপের অঙ্ক। সো আমরা একটা একটা করে সলভ করি। তো প্রথমটা হচ্ছে অন্তরক নির্ণয় করতে হবে। কার অন্তরক নির্ণয় করতে হবে, অবশ্যই এক্স এর। তো এখানে দেখো এ বি 2টা অঙ্ক আছে, আমরা দুইটাকে 2টা আলাদা পোর্শনে ভাগ করে ফেলি, এটা এখানে করব। সো এটার অন্তরক নির্ণয় করতে হবে। তো এটা কিছু দেওয়া নাই, এটাকে আমাদের ধরতে হবে, যে ধরি y ইজ ইকুয়াল টু এই জিনিসটা tan ইনভার্স a প্লাস বি বাই এক্স, বি মাইনাস এ এক্স। এখন এইটার অন্তরক নির্ণয় করতে হবে। তুমি জানো এরকম যে tan ইনভার্স এক্স এর একটা ফর্মুলা আছে, 1/1 + x², ওইটা দিয়ে যদি করতে যাও বেশ বড় হয়ে যাবে। আরেকটা সূত্র কিন্তু আছে, তুমি কিন্তু পড়ছো এরকম, দেখো তো, যে tan−1x প্লাস tan−1y ইজ ইকুয়াল টু tan−1x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 - xy। এই ফর্মুলাটা তুমি পড়ে থাকার কথা, ত্রিকোণমিতিতেও পড়ছো, তুমি অন্তরীকরণ করতে এসে বা অনেক জায়গায় তুমি এটা পড়ে থাকার কথা। tan−1x প্লাস tan−1y সমান tan−1x প্লাস ওয়াই, নিচে হবে 1 - xy। সো এইটাকে যদি আমরা বাই এনি হাউ এই কনসেপ্টটাকে, এই যে এখানে যে ফাংশনটা দেওয়া, এটাকে এইভাবে প্রকাশ করতে পারি তাহলে কিন্তু খুব ইজি হয়ে যাবে। তো এইভাবে প্রকাশ করার জন্য কি করা যায়, আমরা একটু চেষ্টা করে দেখি এটাকে করা যায় কিনা। আমরা এক কাজ করি, উপরে এবং নিচে যে জিনিসটা আছে, উপরে নিচে কিন্তু একই জিনিস দিয়ে ভাগ করা যায়। আমরা উপরে এবং নিচে যদি বি দ্বারা ভাগ করে দিই তাহলে দেখো কি হয়, এ কে যদি বি দ্বারা ভাগ করি হবে এ বাই বি, প্লাস বি এক্স কে যদি বি দ্বারা ভাগ করি তাহলে কি পাবো, এক্স পাবো কিন্তু। আর নিচে বি কে বি দ্বারা ভাগ করলে পাবো কত, 1 মাইনাস এ এক্স কে যদি বি দ্বারা ভাগ করি তাহলে পাবো কি, এ বাই বি ইন্টু এক্স। এখন খেয়াল করে দেখো, এ বাই বি কে যদি আমরা চিন্তা করি, তোমার এক্স,
এটাকে যদি চিন্তা করি ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই, নিচে কি আছে 1 - xy। হ্যাঁ, তার মানে কি এই যে এই অংশটুকু কিন্তু আমাদের ইমপ্লিমেন্ট করা হয়ে গেল। সো এই অংশটুকু যদি ইমপ্লিমেন্ট করি, এখান থেকে আমরা সূত্র অনুসারে কি লিখতে পারি, এইটা সমান সমান হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি tan ইনভার্স এ বাই বি প্লাস tan ইনভার্স এক্স। এভাবে কিন্তু আমরা চাইলে লিখতেই পারি। তাহলে আমরা এটা পাইছি আসলে কিসের সমান, ওয়াই সমান পাইছি এটা। তাহলে ডিফারেন্সিয়েশন অফ ওয়াই, ওয়াই এর অন্তরক কি হবে, এই টোটালটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। সো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এখানে দেখো tan ইনভার্স এ বাই বি, আমরা এক্স এর সাথে ডিফারেন্সিয়েশন করতেছি, কিন্তু এইখানে এক্স অনুপস্থিত, তাহলে এটা ডিফারেন্সিয়েশন কি হবে, 0 প্লাস tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি প্লাস কমেন্টে জানাও যদি অংশ না বুঝো, আমি আবার কি করবো প্রয়োজনে। হ্যাঁ, আচ্ছা। তো বি নাম্বারে যেটা, এখানে ফাংশনটা দেখো একটু ঝামেলা আছে। কি ঝামেলা ভাইয়া, এখানে এক্সও আছে ওয়াইও আছে, মানে এই ধরনের টার্মস গুলোকে বলা হয় প্যারামেট্রিক, ইংরেজিতে বলে প্যারামেট্রিক ফাংশন, বাংলায় বলে পরামিতিক ফাংশন, মানে যেখানে একাধিক চলক থাকে। তো একাধিক চলক থাকলে কি করতে হয়, সিম্পলি তুমি হচ্ছে যে রাশিটা দেওয়া, এটা তুমি ডিফারেন্সিয়েশন করবা, উভয়পক্ষকে ডিফারেন্সিয়েশন করবা। তাহলে তোমার যে দেওয়া আছে তুমি এটা লিখবা, ইঞ্জিনিয়ারিং এ যেভাবে তুমি আনসার করবা আর কি, লিখবা যে দেওয়া আছে এইটা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5y² প্লাস সাইন ওয়াই। এরপরে তুমি লিখবা উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে। তাহলে করলে কি পাবা, দেখো এক্স স্কোয়ার কে করলে কি পাবা, 2x ইজ ইকুয়াল টু 5y²। এখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা, এখানে আছে y², এটাকে ডিফারেন্সিয়েশন করা, তুমি এটাকে যদি তোমার কনস্ট্যান্ট হিসেবে চিন্তা না করে চলক চিন্তা করো, ওয়াই যদি কনস্ট্যান্ট না হয় চলক হয়, আর এই পরামিতিক ফাংশনের বেলায় কিন্তু একাধিক চলক থাকে, মানে দুইটা চলক থাকে। তো এখানে এক্সও একটা চলক, ওয়াইও একটা চলক। তাহলে ওয়াই যদি একটা চলক হয়, একে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব। নর্মাল ডিফারেন্সিয়েশন করলে কি হইতো, 5 × 10 হইতো, আমরা লিখতাম এরকম 10y। কিন্তু এটা আসলে ওয়াই যে জিনিসটা, এটা আসলে এক্স না। তাহলে কি করতে হবে, এটাকে আরো একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন করলে আমরা এরকম পাবো dy/dx। হোপফুলি এটা তোমরা বুঝছো। প্লাস হচ্ছে এখানে আছে সাইন ওয়াই, সাইন ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে পাবো কজ ওয়াই, কিন্তু এটা আসলে এক্স না, সো এটাকে আবার কি করা লাগবে, এক্স এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে এরকম। তো এখান থেকে দেখো দুই জায়গায় আমাদের কিন্তু dy/dx আছে। সো আমরা যে কাজটা করব, dy/dx কমন নিয়ে নেব। সো যদি কমন নিয়ে নেই, ভেতরে এখানে dy/dx যদি কমন নেই, তাহলে আমরা কি পাই, আমরা পাই হচ্ছে এরকম tan y প্লাস cos y, এটা। তো এখান থেকে আমরা লিখতে পারবো dy/dx ইজ ইকুয়াল টু, উপরে থাকবে 2x, নিচে থাকবে কি tan y প্লাস cos y। এটাই কিন্তু হচ্ছে আনসার। হ্যাঁ, সো পরামিতিক ফাংশনের বেলায় কি করতে হয় ভাইয়া, পরামিতিক ফাংশনের বেলায় তুমি যেটা করবা, উভয় পক্ষকে বর্গ করবা, উভয় পক্ষকে বর্গ করবা, যেগুলোতে এক্স আছে ওগুলো তো ডিফারেন্সিয়েশন নরমালি হবে। আর যদি এক্স বাদে অন্য কোনো চলক থাকে, ওয়াই জেড এরকম কোনো চলক থাকে, তুমি ওগুলাকেও ডিফারেন্সিয়েশন করবা। ডিফারেন্সিয়েশন করে, তো এটাকে 5y² ছিল, আমরা এটাকে এক্স এর মতো করে ডিফারেন্সিয়েশন করছি, যে 5x² হইলে কি হইতো, 10x হইতো। তো এখানে 10x না ওয়াই আছে, সো এটা হচ্ছে tan y। সো ওয়াই তো এক্স না, তাহলে কি করতে হবে, ওয়াই কে আরো একবার ডিফারেন্সিয়েট করতে হবে, করে ফেললাম, এখানেও সেম কাজ করলাম। হ্যাঁ, সো করার পরে এখান থেকে dy/dx টা আমরা বের করে নিলাম, যেটা আমাদের বের করতে বলছিল, এবং এটাই কিন্তু আনসার। তো এটা ছিল হচ্ছে আমাদের 2 নাম্বার কনসেপ্ট, যেটা আমরা পড়ে ফেললাম। এরপর আমরা যেটা পড়ব 3 নাম্বার কনসেপ্ট। সো 3 নাম্বার কনসেপ্ট হচ্ছে তোমার পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এটা তোমরা করছো, পর্যায়বৃত্তিক অন্তরীকরণ যে চ্যাপ্টারটা, ইঞ্জিনিয়ারিং এর জন্য এই চ্যাপ্টারটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটা থেকে প্রচুর প্রবলেম আসে। হ্যাঁ, সো এটা তোমরা একটু বুঝে বুঝে করার চেষ্টা করবা। তো এখানে আমি একটা বেশ ভালোই প্রবলেম নিয়েছি, এই প্রবলেমটা সলভ করলে তুমি পর্যায়ক্রমিক অন্তরীকরণটা মোটামুটি বুঝবা। আচ্ছা, তো এখানে যে প্রবলেমটা আমাদের দেওয়া, সেটা হচ্ছে তোমার
এরকম যে y ইজ ইকুয়াল টু যদি হাফ সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার স্কোয়ার হয় তবে প্রমাণ করতে হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু দিয়ে বোঝাচ্ছে ওয়াই এর দ্বিতীয় অন্তরীকরণ মাইনাস এক্স ওয়াই ওয়ান দিয়ে বোঝাচ্ছে ওয়াই এর প্রথম অন্তরীকরণ ইজ ইকুয়াল টু ওয়ান। এটা প্রমাণ করে দেখাইতে হবে। তো এটা আমরা প্রমাণ করে দেখাবো। তার জন্য কি করব, যে জিনিসটা দেওয়া আছে এটা লিখবো। আমরা লিখবো যে দেওয়া আছে, কি দেওয়া আছে, y ইজ ইকুয়াল টু হাফ সাইন ইনভার্স এক্স স্কোয়ার। তো হাফ থাকলো, এটাকে কিভাবে ডিফারেন্সিয়েশন করা যায়, আমরা এটাকে কিভাবে ডিফারেন্সিয়েশন করতে পারি। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, আমরা উভয় পক্ষকে ডিফারেন্সিয়েট করতেছি। সো y কে করলে কি হবে, dy বাই dx, হাফ তো কনস্ট্যান্ট, এটা এটার মতো থাকলো। আর মানে এটাকে dy বাই dx না লিখে আমরা y এর প্রথম অন্তরীকরণ y1 হিসেবে লিখি। y কে একবার ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে এই পাশে থাকলো y1 ইজ ইকুয়াল টু হাফ কনস্ট্যান্ট থাকলো, এটাকে x টু দি পাওয়ার n এর মতো করে যদি চিন্তা করি তাহলে 2 সাইন ইনভার্স এক্স। এখন কথা হচ্ছে এটাকে এক্স বলতেছি কিন্তু এটা আসলে এক্স না। তো এটাকে আরো একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, সো এটা আমরা করলাম। তো করার পরে এখন একটা কাজ করি, এই যে জিনিসটা আছে এটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে আনলে কি লিখতে পারবো, আনলে আমরা লিখতে পারবো √1 মাইনাস এক্স স্কোয়ার y1 ইজ ইকুয়াল টু, এই পাশে দেখো 2 কাটা চলে যাবে, এই পাশে থাকবে হচ্ছে অনলি সাইন ইনভার্স এক্স। হ্যাঁ, এটা আমরা পাইলাম, কিন্তু আমাদের টার্গেট কিন্তু y2 পর্যন্ত যাইতে হবে। সো y2 পর্যন্ত আমরা দেখি কিভাবে যাইতে পারি। সো এরপরে আমরা এটাকে উভয় পক্ষকে আরও একবার ডিফারেন্সিয়েশন করব। এখানে কিন্তু আমরা প্রথম যে ফাংশনটা দেওয়া ছিল এটাকে একবার ডিফারেন্সিয়েশন করছি, করার পরে এটা পাইছি, এটাকে আরও একবার ডিফারেন্সিয়েশন করব। তুমি চাইলে লিখে দিতে পারো উভয় পক্ষকে পুনরায় ডিফারেন্সিয়েশন করে, না লিখলেও কোনো অসুবিধা নাই, স্যার দেখলেই বুঝবে। তো এটাকে ডিফারেন্সিয়েশন করতে হলে দেখো এখানে কি হবে, ইউভি মেথড পড়বে, এটা ইউ, এটা হচ্ছে ভি। তাহলে আমরা প্রথমে ইউকে ফিক্স রাখবো, তাহলে ইউকে ফিক্স রাখলাম 1 মাইনাস এক্স স্কোয়ার। ভি কে যদি ডিফারেন্সিয়েশন করি, y1 কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, y2 হবে, করলাম, প্লাস এইবার y1 কে ফিক্স রাখবো, রাইখা এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি কি হবে, √x এর ডিফারেন্সিয়েশন কি 1/2√x, কিন্তু যাকে x বলতেছি ও আসলে x না, এটাকে আরো একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো এটাকে যদি আরো একবার ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো হচ্ছে -2x ইকুয়াল টু, এই পাশে কি ছিল, সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে আমরা পরে এখানে চলে যাই। তো এখন খেয়াল করে দেখো এখানে যা কিছু আছে এখান থেকে আমরা কি করতে পারি, দেখো এখানে √1 মাইনাস এক্স স্কোয়ার আছে, এখানেও আছে, এখানেও আছে। আমরা একটা কাজ করি না কেন, আমরা উভয় পক্ষকে √1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিই। সো গুণ করে দিলে কি হবে, দেখো উভয় পক্ষকে, এইখানে একটা √1 মাইনাস এক্স স্কোয়ার আছে, আমরা আরো একটা √1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করছি, তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার, y2 আছে y2 এর মতো থাকবে, প্লাস হচ্ছে y1টাও থাকলো। আর এইখানে যে জিনিসটা আছে খেয়াল করে দেখো, এই টুটা এবং এই টুটা কিন্তু কাটাকাটি চলে যাবে। সো এই টু এবং এই টু যদি কাটাকাটি চলে যায়, আমরা এখান থেকে কি পাই দেখো তো, আলটিমেটলি এখানে তোমার যা কিছু বাকি থাকে সেটা হচ্ছে যা কিছু বাকি থাকে সেটা হচ্ছে, ও ভালো কথা, হ্যাঁ, যা কিছু বাকি থাকে অনলি এক্স বাকি থাকবে। কেন, কারণ আমরা উভয় পক্ষকে √1 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করতেছি। সো এটার নিচে √1 মাইনাস এক্স স্কোয়ার আছে, উপরে যদি √1, আচ্ছা লাইনটা মনে তোমরা বুঝবা নাও নাকি, আমি পুরাটাই করে দিই। আচ্ছা, এই টোটাল লাইনটাকে আমরা √1 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করতেছি। সো যদি গুণ করি কি পাবো, √1 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করতেছি, আর আগে থেকে এখানে একটা √1 মাইনাস এক্স স্কোয়ার আছে, y2 প্লাস y1, এখানে যে জিনিসটা আছে এটাকে আমি লিখি -2x, নিচে আছে 2 √1 মাইনাস এক্স স্কোয়ার। এটাকে কি করতেছি, উভয় পক্ষকে এই √1 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করতেছি, তাহলে √1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই পাশে কি আছে 1/1 মাইনাস এক্স স্কোয়ার, উভয় পক্ষকে কি দ্বারা গুণ করতেছি, 1 মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা। সো এটা তুমি লিখে দেবা সাইড নোটে যে উভয় পক্ষকে √1 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করে। সো গুণ করলে এখন দেখো এটা কাটাকাটি চলে যাবে, এটা কাটাকাটি চলে যাবে, 2 দিয়া এই 2 কাটাকাটি চলে যাবে, আর এখানে √1 মাইনাস এক্স স্কোয়ার এবং √1 মাইনাস এক্স স্কোয়ার মিলে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার। y2 আছে থাকলো, এখানে বাকি থাকলো শুধু অনলি একটা x, তাহলে x y1, আর এই যে মাইনাসটা এই প্লাসে মাইনাসে মিলে কিন্তু এখানে মাইনাস হয়ে যাবে, এখানে
ইজ ইকুয়াল টু এই পাশে কাটাকাটি গিয়ে অনলি 1 থাকে। সো আমরা পেয়ে যাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু 1। এটাই কিন্তু তোমার প্রমাণ করতে বলছিল। হ্যাঁ, ওয়াইয়ের যে ফাংশনটা দেওয়া ছিল সেখান থেকে কিন্তু এটাই প্রমাণ করতে বলছিল। আচ্ছা, ফারহান বলছে ভাইয়া আপনি মেবি ওয়াই ওয়ান স্কোয়ার দেননি। ওয়াই ওয়ান স্কোয়ার দেননি বলতে ওয়াই ওয়ানে কোথায় স্কোয়ার হবে? ওয়াই ওয়ানে তো স্কোয়ার দেওয়ার অবস্থা নাই। ওয়াই ওয়ান স্কোয়ার হবে কেন? আমরা তো ওয়াই ওয়ানকে বর্গ করি নাই, আমরা হচ্ছে উভয় পক্ষকে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করছি। সো গুণ করলে এই জিনিসগুলো আমরা পাবো। ওকে, সো এই হচ্ছে আমাদের 3 নাম্বার কনসেপ্ট। তারপরে হচ্ছে আমরা 4 নাম্বার কনসেপ্টটা করব। 4 নাম্বার কনসেপ্ট হচ্ছে আরও একটা চ্যাপ্টার আছে সরল রেখা, বক্ররেখা, স্পর্শকের সমীকরণ রিলেটেড। তো এখানে একটা প্রবলেম আমরা নিয়েছি যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু। এটা একটা বক্ররেখা। এই বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আচ্ছা, আলামিন বলছে ভাইয়া এই কনসেপ্টটা আরেকবার বুঝাই দেন। ওকে, আরেকবার বুঝাই দিই চলো। তো এইটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। পর্যায়ক্রমিক অন্তরীকরণ মানে যে রাশিটা দেওয়া থাকবে এটাকে তুমি, ফারহান বলছে ঠিক আছে, হ্যাঁ ও বুঝতে পারছে। আচ্ছা, তো পর্যায়ক্রমিক অন্তরীকরণ মানে এটাকে তুমি বারবার অন্তরীকরণ করবা। তো এখানে আমাদের ফাংশনটা ছিল ওয়াই ইজ ইকুয়াল টু হাফ সাইন ইনভার্স এক্স স্কোয়ার। হ্যাঁ, ফারহানের ভুল হয়েছিল। ওকে, ঠিক আছে। তো আলামিন দেখো আবার বুঝাইতে বলছিলাম। তো উভয় পক্ষকে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে ওয়াইকে অন্তরীকরণ করলে হবে ওয়াই ওয়ান, হাফ কনস্ট্যান্ট থাকবে। এটাকে যদি অন্তরীকরণ করি এক্স টু দি পাওয়ার এন এর মতো করে তাহলে কি হবে? টু সাইন ইনভার্স এক্স। এখন যেটাকে এক্স বলতে সেটা তো এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে পাবো এটা। সো এইটাকে এখন এই পাশে নিয়ে আসবো, আনলে হবে কি রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু 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 কাটাকে এই পাশে থাকবে সাইন ইনভার্স এক্স। এইটাকে আবার খাতাটা আরেকটু পাশে আনলে ভালো হয়। আচ্ছা, তো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করবো। আবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে? প্রথম ইউভি মেথড, ইউ ফিক্স রাখলাম, ভি এর ডিফারেন্সিয়েশন করলাম, ভি ফিক্স রাখলাম, ইউ এর ডিফারেন্সিয়েশন করলাম, ওই পাশেও ডিফারেন্সিয়েশন করলাম, করে পাইলাম এগুলা। এখন উভয় পক্ষকে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করবো। গুণ করলে কি হবে? এটা কাটাকাটি চলে যাবে, এটার সাথে গুণ হবে, গুণ হয়ে আমাদের এই রাশিটা কিন্তু চলে আসবে। তো এই রাশিটা চলে আসলে যেটা প্রমাণ করতে বলছিল এটা কিন্তু প্রমাণ করা হয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে আমাদের 3 নাম্বার কনসেপ্ট গেল এটা। এখন আমরা দেখব 4 নাম্বার কনসেপ্ট। তো 4 নাম্বার কনসেপ্টে যেটা আছে, চলো আমরা 4 নাম্বার কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে y ইজ ইকুয়াল টু একটা বক্ররেখা সমীকরণ বের করতে হবে। এই রেখাটা যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলো x অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক। সো এইটা, এই বক্ররেখাটা যেটা দেওয়া আছে আমরা এখান থেকে প্রথমে এর অন্তরীকরণটা বের করে ফেলবো, ডিফারেন্স dy বাই dx এর মানটা। তাহলে দেওয়া আছে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু। এখন এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি পাবো? dy বাই dx ইজ ইকুয়াল টু টু এক্স মাইনাস থ্রি। এটাই পাবো না? হ্যাঁ, এটাই পাবো। তো একটা সূত্র আছে এরকম, তোমার যদি কোনো বিন্দুতে স্পর্শক, এটা কিন্তু এই যে জিনিসটা আমরা আঁকছি এটা কিন্তু একটা বক্র, এই যদি হয় এরকম একটা বক্ররেখা, এই বক্ররেখার যে সমস্ত বিন্দুতে এটাকে ছেদ করবে ওইটা যে ঢালটা কিন্তু বেসিক্যালি আমরা বের করছি। তো এরকম একটা সূত্র আছে, যদি স্পর্শকগুলা এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে এক্স অক্ষের সমান্তরাল হইলে dy বাই dx এর ভ্যালুটা হয় জিরো। কি বললাম? স্পর্শক যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে dy বাই dx এর ভ্যালুটা হয় জিরো। সো এখানে আমাদের যে জিনিসটা আছে টু এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে আমরা পাবো টু এক্স ইজ ইকুয়াল টু থ্রি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু থ্রি বাই টু। তাহলে এটা কিন্তু ভুজের মান পাইছি, শুধু এক্সটা হচ্ছে ভুজ, আমাদের কুটিও বের করা লাগবে। সো কুটি বের করতে হলে আমরা এখানে বসাই দেবো মানটা, y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্স এর ভ্যালু পাইছি কত? থ্রি বাই টু, তাহলে থ্রি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু থ্রি বাই টু প্লাস টু। সো আমরা যদি ক্যালকুলেশন করি পাবো হচ্ছে নাইন বাই ফোর মাইনাস নাইন বাই টু প্লাস হচ্ছে টু। তো আমরা ক্যালকুলেশন করলে আরও কি পাবো? ক্যালকুলেশন করলে আমরা আরও যেটা পাবো এখানে ফোর পাবো, তাহলে উপরে হবে নাইন মাইনাস তোমার ক্যালকুলেশন করে যা কিছু আসবে তা হচ্ছে, হ্যাঁ নাইন মাইনাস আঠারো প্লাস চার দুগুণে আট, এরকমটাই পাবো। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে তোমার আঠারো, সতেরো, সতেরো থেকে এক বাদ গেলে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান বাই ফোর এরকমটা আসতেছে। তাহলে এক্স ওয়াই আমাদের স্থানাঙ্ক বের করতে বলছিলাম, আমরা এক্স এর ভ্যালু পাইছি থ্রি বাই টু আর ওয়াই এর ভ্যালু পাচ্ছি হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর। তাহলে স্থানাঙ্ক এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত? থ্রি বাই টু কমা মাইনাস ওয়ান বাই ফোর। আচ্ছা, এখানে মাইনাস ওয়ান বাই ফোর আসার কথা নাকি অনলি ওয়ান বাই ফোর আসার কথা? নাইন বাই ফোর মাইনাস নাইন বাই টু প্লাস টু
4 9 মাইনাস 2 দ্বারা ভাগ করলে 2, 9 দুগুণে 18, হ্যাঁ -1/4 আসবে, ঠিক আছে -1/4, এবং এটাই কিন্তু হচ্ছে আনসার। হ্যাঁ, তো আবার বলি কনসেপ্টটা, যদি কোনো, হ্যাঁ -1/4 আসবে। আচ্ছা, শাকের বলছে ওয়াই অক্ষের সমান্তরাল হলে কি হবে? ওয়াই অক্ষের সমান্তরাল হলে এইটা উল্টাই যাবে, তখন হবে ডিএক্স বাই ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো। আর ডিএক্স বাই ডিওয়াই তুমি কিভাবে বের করবা? তুমি ডিওয়াই বাই ডিএক্স তো বের করতে পারো। তো এটাকে যদি উল্টাই দাও, এটাকে উপরে নিলে এই পাশে যেটা আছে এটা উল্টে যাবে না? তখন ডিএক্স বাই ডিওয়াইটা কি হবে? 1/2x - 3। হ্যাঁ, যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় তখন ডিএক্স বাই ডিওয়াইটা জিরো হবে, তখন তুমি ওইভাবে অঙ্ক করবা। হ্যাঁ, তো এক্স অক্ষের সমান্তরাল হলে ডিওয়াই বাই ডিএক্সটা কি হয়? জিরো হয়। সেখান থেকে এটাকে জিরো ধরে আমরা এক্স এর একটা স্থানাঙ্ক পাবো, এক্স এর মানটা এখানে বসে দিলে ওয়াই এর মানটা পেয়ে যাবো। তো ভুজ এবং সরি একটু উইক কানেকশন দেখাই দিয়েছিল। যেই সমস্ত হুম যেই সমস্ত বিন্দুতে তোমার স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক আমরা বের করে ফেললাম। হ্যাঁ, তো এই গেল হচ্ছে আমাদের 4 নাম্বার কনসেপ্ট। এটাও কিন্তু হচ্ছে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় আসে। আমি বারবার বলতেছি যে প্রবলেমগুলো আজকে করাচ্ছি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় র্যাপিডলি যে ধরনের কনসেপ্ট আসে, মেইনলি ওই প্রবলেমগুলো করাচ্ছি। এগুলো ইঞ্জিনিয়ারিং এর জন্য খুব খুব বেশি ইম্পর্টেন্ট। মানে 3টা 4টা 5টা 10টা স্টার্ট দিয়ে রাখতে পারো। এই 5টা কনসেপ্টের মধ্য থেকে আমি ড্যাম শিওর যে অন্তত 2-1টা কনসেপ্ট তুমি পাইয়ে যাবে ভর্তি পরীক্ষায়। হ্যাঁ, আচ্ছা, তো আহ, আমাদের 5 নাম্বার কনসেপ্ট গুরুমান লঘুমান নির্ণয়। এখানে আমি সবচেয়ে কঠিন অঙ্কটা নিছি, এটা অনেকেই পারো না। এটা ইঞ্জিনিয়ারিং এর প্রবলেম, রিটেনে আসে, কিন্তু সাস্টে একবার চলে আসছিল। সাস্টে কিন্তু এরকম প্রশ্ন করে, বিশেষ করে ম্যাথ পার্টটা বহুত আন্দাগুন্দা প্রশ্ন করে। মানে ম্যাথে, শাস্ত্রে ম্যাথে 20-এর মধ্যে যদি কেউ 8 পায় মোটামুটি ধরে নেওয়া যায় ও খুব ভালো স্টুডেন্ট। মানে শাস্ত্রে ম্যাথে, মানে বি ইউনিটের, ইঞ্জিনিয়ারিং ইউনিটের যে পরীক্ষা, ওইখানে এমসিকিউ 20টা থাকে ম্যাথে, 20টার মধ্যে যদি কেউ 8 পায় তাহলে সে খুব ভালো স্টুডেন্ট ধরেই নেওয়া যায়। হ্যাঁ, তো তুমি কাজ করতে পারো, শাস্ত্রীয় প্রশ্ন ব্যাংক আছে আমার কাছে, যদি কারো লাগে আমাকে বইলো, আমি ইনবক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তুমি প্রশ্ন ব্যাংকটা দেখলেই বুঝবা 20টার মধ্যে 8টা পারা যে কি পরিমাণ টাফ। হ্যাঁ, নর্মালি আবার স্টুডেন্টরা হয় কি 2টা 3টা এরকম পারে। আমি নিজেও হচ্ছে তোমার ভর্তি পরীক্ষায় কয়টা পারছিলাম, 8 থেকে 9টা পারছি এরকম। সো যারা চান্স পায় ম্যাক্সিমামই তোমার এরকম 8-9টার মতোই পারে। 6-7টা পায়, 5টা পাইলেও, মানে ম্যাথের 20টার মধ্যে 5টা পাইলেও কেউ কেউ চান্স পাওয়া যায়। কারণ প্রশ্নগুলো এরকম উদ্ভট টাইপের প্রশ্ন করে। এটা, এই প্রবলেমটা বইয়ে আছে, তুমি করছো। তো এটা করতে বেশ সময়ের দরকার, বিশাল বড় সময়ের দরকার। তো এত বড় সময় তো আসলে ভর্তি পরীক্ষায় বসে বসে এত বড় অঙ্ক করা টাফ ব্যাপার না। তো এটা আমরা চলো করি, এটা কিভাবে করা যায়। তো গুরুমান লঘুমানের প্রবলেম, তো গুরুমান লঘুমানের প্রবলেমগুলো কিভাবে করতে হয়, তোমাকে একটা ফাংশন দেওয়া থাকবে, তুমি যেটা করবা এর প্রথম অন্তরীকরণ বের করে ফেলবা। তাহলে y1 বের করে ফেলি। সো y1 এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি কি হবে? 4e⁻x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো? 4 তো কনস্ট্যান্ট, e⁻x কে করলে কি হবে? e⁻x ই হবে। আর এখানে 9 তো কনস্ট্যান্ট, e⁻−x কে করলে e⁻−9x ই হবে। তবে x কে আবার যখন করব সামনে একটা মাইনাস চলে আসবে, তার মানে হবে হচ্ছে -9 e⁻−x। এটা হচ্ছে এর প্রথম অন্তরীকরণ। দ্বিতীয় অন্তরীকরণটাও বের করে ফেলি। y2 সমান কি হবে? 4e⁻x, আর এই মাইনাসের জন্য সামনে আবার একটা মাইনাস আসবে, এই মাইনাস মাইনাসে মিলে প্লাস হয়ে যাবে এরকম। তো y1 পাইলাম, y2 পাইলাম। এখন আমরা কি জানি, গুরুমান বা লঘুমানের জন্য y1 কি হয়? 0 হয়। তাহলে এটা বলো যে লঘুমান বের করতে বলছে, তো তাহলে তুমি বলো যে লঘুমান ও গুরুমানের জন্য y1 ইজ ইকুয়াল টু কি হয়? 0 হয়। তাহলে এই যে y1 আছে এটা 0, এটা 0 মানে কি? 4e⁻x - 9e⁻−x ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, তো তাই যদি হয় এখান থেকে আমাদের কি বের করতে হবে? x এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, দেখো 4e⁻x ইজ ইকুয়াল টু 9e⁻−x। তাহলে e⁻x কে পাশে রাখলাম, e⁻−x কে এখানে নিয়ে আসলাম, ইজ ইকুয়াল টু 9/4। সো আমরা যেটা করতে আচ্ছা, আমরা যেটা করতে পারি, দেখো e⁻x e⁻−x, এটা উপর উঠলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে আমরা পাবো e⁻x স্কয়ার ইজ ইকুয়াল টু 9/4। আচ্ছা, তাহলে এখন দেখো e⁻x স্কয়ার যদি 9/4 হয় তাহলে e⁻x সমান কত হবে? e⁻x সমান হবে হচ্ছে 3/2। আমরা পাইলাম 3/2। এখন আমাদের টার্গেট এখান থেকে x বের করা। x বের করতে হলে কি করতে হবে? উভয় পক্ষে লন নিতে হবে। তো উভয় পক্ষে লন নিলে আমরা কি পাবো? লন e⁻x সমান লন 3/2। এখন এটা তোমরা জানো, যদি কোথাও লন ই এবং লন এই আকারে থাকে তখন কিন্তু লন ইটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে x ইজ ইকুয়াল টু আমরা পাবো লন 3/2। তাহলে এটা হচ্ছে x এর মান। কিসের জন্য x এর মান? লঘু ও গুরু মানের জন্য x এর মান বের করছি আমরা। এখন x এর এই মানটা
এক্স এর এই মানটা আমরা কোথায় বসাবো, y2 তে বসাবো। তাহলে আমরা বলবো এরকম যে মানে এটা দ্বারা কি বোঝায় জানো, যে এক্স এর এই মানের জন্য গুরুমান বা লঘুমান থাকবে। এখন আমরা কনফার্ম হবো কোন মানটা থাকবে, গুরুমান থাকবে না লঘুমান থাকবে। তার জন্য কি করতে হবে, y2 তে এক্স এর ভ্যালুটা নিয়ে বসাইতে হবে। তাহলে আমরা বসাই x ইজ ইকুয়াল টু ln 3/2 এর জন্য, এটার জন্য কি হবে, y2 ইজ ইকুয়াল টু 4 e টু দি পাওয়ার ln 3/2 প্লাস 9 ই টু দি পাওয়ার মাইনাস লন 3/2। সো ক্যালকুলেশনটা অনেকের কাছে জটিল মনে হতে পারে, আসলে জটিল না, খুবই সহজ। দেখো ই টু দি পাওয়ার লন থাকলে কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। 4 ইন্টু 3/2 প্লাস, প্লাস বলতে হ্যাঁ প্লাসই ধরলাম, তারপরে হচ্ছে 9 ই টু দি পাওয়ার মাইনাস লন 3/2। দেখো মাইনাসটা যদি রিমুভ করতে চাই আমি লন 3/2 না লিখে লন 2/3 লিখলে কিন্তু মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে। সো এখান থেকে আমরা পাবো 9 ইন্টু 3/2 এর পরিবর্তে 2/3 দিয়ে দিব, তাহলে মাইনাসটা দেওয়া লাগবে না। ওকে, তো এখন তুমি যদি ক্যালকুলেশন করো, এখানে পাবা 4 2 6 প্লাস এখানেও পাবা 6 ইজ ইকুয়াল টু কত, 12। তাহলে এই 12টা বলো তো পজিটিভ মান না নেগেটিভ মান? এটা অবশ্যই পজিটিভ মান এবং জিরোর চেয়ে বড়। তুমি কিন্তু জানো y2 এর ভ্যালুটা যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে এই বিন্দুতে কি থাকবে, লঘু মান থাকবে। তাহলে এখানে কি আছে, লঘু মান আছে। x এর এই মানের জন্য তোমার এই ফাংশনের কি আছে, লঘু মান আছে। এখন আমরা হচ্ছে লঘু মান বের করব। তাহলে নির্ণেয় লঘুমান, নির্ণেয় লঘুমান, এই লঘুমানটাকে আমরা বের করতে হয়, এক্স এর এই ভ্যালুটা একদম মেইন যে ফাংশনটা আমাদের এই ফাংশনে y1 এ বসাই দিতে হবে। তাহলে নির্ণেয় লঘুমান বের করার জন্য y1 এ বসাবো। y1 ইজ ইকুয়াল টু কত, 4 ই টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার, আচ্ছা y1 এ না, কিন্তু এটা y এ বসাইতে হয়, একদম মেইন ফাংশনে বসাই দিতে হয়। y1 থেকে হচ্ছে x এর মানটা বের করতে হয়। এই x এর মানটা y2 তে বসায় যাচাই করতে হয় গুরুমান আছে না লঘুমান আছে। তো কনফার্ম হয়ে যাওয়ার পরে x এর মানটা একদম মেইন যে ফাংশন ওই ফাংশনে বসাই দিতে হয়। তাহলে এখন আমরা নির্ণেয় লঘুমান বের করবো কিভাবে, একদম মেইন ফাংশনে x এর মানটা বসাই দেবো। তাহলে পাবো 4 ই টু দি পাওয়ার ln 3/2 প্লাস 9 ই টু দি পাওয়ার মাইনাস লন 3/2। তো আমি আবার বলি, মাইনাস লন 3/2 কে তুমি যদি লন 2/3 লিখো তাহলেই কিন্তু মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে। সো এখান থেকে তুমি ক্যালকুলেশন করো আবার ওই আগের মতো, 4 ইন্টু 3/2 প্লাস 9 ইন্টু 3/2 পরিবর্তে তুমি বসাই দাও 2/3, তাহলে মাইনাসটা দেওয়া লাগবে না। সো ক্যালকুলেশন করো আবার, 6 প্লাস 6 ইজ ইকুয়াল টু 12। 12টাই হচ্ছে এই ফাংশনের লঘুমান। ওকে, সো এই হচ্ছে গুরুমান ও লঘুমানের কনসেপ্ট। আচ্ছা, তালহাজু ভাইয়ের প্রীতম শর্টকাটটা বলে দিয়েন ভাই। এই গুরুমান ও লঘুমানের না আসলে কোনো শর্টকাট নাই। গুরুমান বা লঘুমানের না কোনো শর্টকাট নাই। তমাল বণিক ভাই ক্যালকুলেশনটা আরেকবার বলবেন? হ্যাঁ, ক্যালকুলেশনটা আরেকবার বলে দেখো। যে গুরুমান ও লঘুমান হচ্ছে তোমার যোগজীকরণ একদম লাস্ট চ্যাপ্টারের অঙ্ক। এটা তুমি ফার্স্ট ইয়ারে তো এখন হয়তো করো নাই বা করবা। তো এটার বেলায় যেটা হয়, একটা ফাংশন দেওয়া থাকে, এর লঘুমান বা গুরুমান বের করতে বললে এটার প্রথম অন্তরীকরণ করব আমরা, দ্বিতীয় অন্তরীকরণ করব। ওকে, সো প্রথম গুরুমান ও লঘুমানের জন্য প্রথম অন্তরীকরণের মানটা হবে 0। সো আমরা পাইছি প্রথম অন্তরীকরণ y1 এর মানটা কত হবে, 0। সো আমরা বসাইলাম, এখান থেকে আমরা x এর মান বের করব। x এর মান পাইছি ln 3/2, এর মানে হচ্ছে x এর মান ln 3/2 এর জন্য এই ফাংশনের গুরুমান অথবা লঘুমান থাকবে। এখন কি মান থাকবে আমরা কনফার্ম না, কনফার্ম হওয়ার জন্য x এর এই মানটা y, x ইজ ইকুয়াল টু 3/2 এর জন্য y2 তে বসায় দেখলাম y2 এর ভ্যালুটা আসতেছে 0-র চেয়ে বড়। যদি y2 তে বসানোর পরে 0-র চেয়ে বড় আসে তাহলে ওই ফাংশনের লঘুমান থাকে। মানে y2 এর ভ্যালুটা যদি ধনাত্মক হয় তাহলে তার লঘুমান থাকে, y2 এর ফাংশনটা যদি ঋণাত্মক হয় তাহলে তার গুরুমান থাকে। ওকে, তো আমরা কনফার্ম হইলাম এর লঘুমান আছে। সো এখান থেকে আমরা লঘুমান বের করছি। এখন এই প্রশ্নটা আরো ইন্টারেস্টিং হইতে পারে। ধরো তোমাকে এই ফাংশনটা দিল, দিয়ে বলল এর গুরুমান বের করো। বলো তো এই ফাংশনের কি কোনো গুরুমান থাকবে? আনসার হচ্ছে এই ফাংশনের কোনো গুরুমান থাকবে না। কেন থাকবে না? হ্যাঁ, ফার্স্টে এমসিকিউতে আসছিল, এইটাই আসছিল এমসিকিউতে, এত বড় করে করা লাগতো? মিনিমাম 5 মিনিট সময়ের দরকার। এটা দেখেই তো অনেকে ঘাবড়ে যাবে, করতে পারবে না। হ্যাঁ, পরীক্ষার হলে মিলে আসা বহুত টাফ জব। আচ্ছা, যেটা বলতেছিলাম, সো এই যদি প্রশ্নটা এইভাবে করা যে এই ফাংশনের গুরুমান বের করো, তো তুমি কি করবা? তুমি যখন ক্যালকুলেশন করে এই পর্যন্ত করলা x ইজ ইকুয়াল টু এটা, তারপরে তুমি হচ্ছে এই পর্যন্ত আসলা, আসার পরে কি জানলা যে এই ফাংশনের শুধু লঘুমান আছে, গুরুমান কিন্তু নাই। গুরুমান থাকতো কিভাবে জানো? x এর মান একটা না পাই আমরা যদি x এর দুইটা মান পাইতাম, তাহলে x এর একটা মান বসাইলে এখানে
তোমার পজিটিভ আসতো, এক্স এর পরের আরেকটা যে মান ওই মানটা বসাইলে হয়তো নেগেটিভ মান আসতো, যদি নেগেটিভ মান আসতো তার গুরুমান থাকতো। কিন্তু এখানে এক্স এর মান একটাই, এবং এক্স এর এই একটা মানের জন্য এর লঘু মান আছে, এর কিন্তু কোনো গুরুমান নেই। তো এটা এমসিকিউতে যদি দেয়, স্ট্র্যাটেজিক্যালি দিলে এইভাবে দিতে পারে, ধরো এটা দিল দিয়ে বলে এর লঘু মান কত, এমসিকিউতে দিলে তো উত্তর কি হবে, এর লঘু মান নেই। ওকে। আচ্ছা ভাই, যুগাশ্রী প্রোগ্রামের ম্যাথগুলো আর কি শর্টকাট আছে? গালিব হাসান অমি, যুগাশ্রী প্রোগ্রামের ম্যাথগুলো শর্টকাট আছে বলতে মানে গ্রাফে না লেখা মোটামুটি তুমি দেখে আনসার বলে নিতে পারবা যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে। আমি দেখি যদি সময় পাই যুগাশ্রী প্রোগ্রাম দেখানোর চেষ্টা করবো না। ওকে। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস এবং এই 5টা কনসেপ্ট। সো নতুন যারা জয়েন করছে এবং পুরাতন সবাইকে বলি, এই হোমওয়ার্ক কিন্তু জমা দিতে হবে আজকে রাত 12টার মধ্যে। হোমওয়ার্কটা কিভাবে জমা দিবা, এই যে 5টা কনসেপ্ট আমি করাইলাম, এই 5টা কনসেপ্ট তোমাকে খাতায় অঙ্কগুলা এবং এই সলভগুলা, যেগুলার দুই একটা আমি করে দেই নাই, যেমন এইখানে এইখানে একটা আমি হোমওয়ার্ক রাইখা দিছি, এটা তোমরা করবা। তো এরকম যেগুলা করে দিছি এবং করে দেই নাই, ওই সবগুলা কিন্তু তুমি করে সুন্দর করে খাতায় নোট করে আমাকে হচ্ছে আজকে রাতে 12টার মধ্যে দেখাবা। কিভাবে দেখাবা, তুমি খাতায় নোটটা করবা, নোটটা করে খুব সুন্দর করে গুছাই করবা, করার পরে আমাকে ইনবক্সে দেখাবা, অথবা এইচএসসি এডুকেশন বাংলাদেশ যে গ্রুপটা আছে আমাদের, ওইখানে পোস্ট করে দিবা। আর যদি গ্রুপে পোস্ট করো তাহলে তোমার খাতায় নোটের মধ্যে ছোট্ট একটা অংশে তোমার নাম, এই তুমি যে গ্রুপে ক্লাসটা করছো ওইটার নাম এবং ইনস্ট্রাক্টরের নামটা লেখা থাকবে যদি গ্রুপে পোস্ট করো। আর যদি ইনবক্সে দেখাও তাহলে এত কিছু লাগবে না, সুবিধা নাই। আর পোস্ট কইরো, উৎসাহিত করি তোমাদেরকে পোস্ট করতে, কারণ হচ্ছে যারা ধরো করতেছে না, ওরা যদি এগুলো দেখে কিছুটা হইলেও ওদের হয়তো উপকৃত হবে। আর জ্ঞান যদি ছড়াই দাও তাহলে কিন্তু জ্ঞান কমবে না, জ্ঞান কিন্তু বাড়বে। ঠিক আছে? সো আজকে ক্লাসটা এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। নেক্সট ক্লাস বলতে তোমাদের কিন্তু আগামীকালকে রাত 10টায় ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড পরীক্ষা আছে। ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড পরীক্ষা কিন্তু আছে আগামীকাল রাত 10টায়। আরেকটা জিনিস, তোমাদের গত পরীক্ষার সলভ আমি দেই নাই, কারণ দেই নাই হচ্ছে কি, একটা পরীক্ষার সলভ হচ্ছে আমি দিব না, দুইটা পরীক্ষার সলভ একসাথে দিব। মানে সলভ ভিডিও ক্লাস নিব, সলভ দিয়ে দিব আজকের মধ্যে, মনে হয় খাতাগুলো দেখা শেষ হয়ে যাবে। আর আনফরচুনেটলি আমি সবার খাতা দেখতে পারবো না, শুধু পেইড কোর্সে যারা আছে ওদের খাতাগুলোই দেখবো। আর এত খাতা আসলে দেখার সময়ও নাই এখন। হ্যাঁ। সো তোমাদের খাতাগুলো আমি আজকের মধ্যে রেজাল্ট দিয়ে দেবো। আর গত পরীক্ষার যে প্রবলেমগুলো এর সলিউশনটা নিয়ে আমি আগামীকালকে যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষা এবং গত পরীক্ষার দুইটার সলিউশনের উপর একটা লাইভ ক্লাস নিব। হ্যাঁ। সো এই সপ্তাহের 3টা ক্লাস তোমাদের হয়ে গেল। গত ফিজিক্স ছিল তরঙ্গ, তোমার কেমিস্ট্রি ছিল তড়িৎ রসায়ন, এবং আজকে হইলো তোমাদের হচ্ছে অন্তরীকরণ। টানা 3টা ক্লাস পেলা। তো তোমরা খুব দ্রুত আগায় যেতেছো, ভেরি গুড। এবং এই স্পিরিটটা কিন্তু ধরে রেখো, হোমওয়ার্ক যে দিনেরটা প্রতিদিন করে ফেলবা, তাহলে কিন্তু জমবে না। হ্যাঁ। তো ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো। আর আগামীকাল রাত 10টায় পরীক্ষা আছে, আবারও বলে নিলাম, তরঙ্গ, তড়িৎ রসায়ন এবং অন্তরীকরণের উপর। অবশ্যই ভালো প্রস্তুতি নিয়ে রাখবা। টিল দেন, আল্লাহ হাফেজ।